হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পার হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সেই এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তাহলে কি হচ্ছে? অক্ষরবৃত্ত ছন্দ এবং প্রেমের কবিতা, অর্থাৎ মধুর রস, কোথাও বিস্ময় রয়েছে, এবং এটা সদার্থক কবিতা, প্রত্যাশার কবিতা। তা মানে থাকে শুধু অন্ধকার, থাকে শুধু অন্ধকার ৮ মাত্রা, মুখোমুখি বসিবার ৮ মাত্রা। কে থাকে? বনলতা সেন। ৮ ৮ ৬। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অর্থাৎ কি হচ্ছে? এই শেষের ৮ ৮ ৬, ১৬ আর ৬, ২২ মাত্রার পরে গিয়ে পূর্ণ জ্যোতি পড়ছে এবং সম্পূর্ণরূপে আমি নিঃশ্বাস ছাড়তে পারছি, আবার নতুন করে নিতে পারছি। শুরুতেই যেমনটা বলছিলাম, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে পৃথিবীর পথে, এখানেও কিন্তু সম্পূর্ণ জ্যোতি দিচ্ছি না। আবার আমরা একটু শুনতে পারি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। তার মানে সম্পূর্ণ জ্যোতি পড়ছে একেবারে বনলতা সেনে গিয়ে, মানে প্রথম স্তবকের, হ্যাঁ, বনলতা সেনে গিয়ে ওইখানে গিয়ে সম্পূর্ণ জ্যোতি, পূর্ণ জ্যোতিতে আমরা একেবারে সম্পূর্ণ নিঃশ্বাস, এই বাতাসটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে আবার নতুন করে নিতে পারছি। আর মাঝে মাঝে ছাড়তে হচ্ছে, নিতে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্রাণায়াম। আবৃত্তিতেই প্রাণায়াম হয়ে যায়। তাহলে আবৃত্তি এক ধরনের জপ। জপে যেমন প্রাণায়াম হয়, তেমনি আবৃত্তিতে প্রাণায়াম হয়। এবং আবৃত্তি করলে কি হয়? ইমিউন সিস্টেম, আমাদের এই শক্তি, অন্তর্গত শক্তি এবং শারীরিক শক্তি, এটা বেড়ে যায়, একটা বুস্ট হয়, ইনার বুস্ট হয়। অর্থাৎ এই যে বুস্ট করার জন্য আমাদের তাহলে ওষুধ খাবার প্রয়োজন হচ্ছে না। নো মেডিসিন, দরকার আবৃত্তি করা। এবং যদি আমরা স্মৃতি থেকে আবৃত্তি করতে পারি, তাহলে প্রাণায়ামটা ভালো হয়। একটু মাথা নিচু করে স্ক্রিপ্ট দেখতে গেলে প্রাণায়াম বাধাগ্রস্ত হয়। বিপদে মরি রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই যে এখানে সম্পূর্ণরূপে দম ছাড়া গেল, নিঃশ্বাস ছাড়া গেল, আবার নতুন করে নিচ্ছি, তাই না?
থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে একটা জায়গায় একটা চক্র শেষ হলো, একটা আবর্তন শেষ হচ্ছে এবং আবার নতুন করে দম নিচ্ছি। এই যে শ্বাস নেয়া, নিঃশ্বাস ছাড়া, এতে আমাদের শক্তি বৃদ্ধি হয়, হার্ট ভালো থাকে, ফুসফুস ভালো থাকে, মন ভালো থাকে এবং ভালো ঘুম হয়। অর্থাৎ সশব্দে আবৃত্তি করতে হবে, বিড় করে নয়। আমি যখন এই প্রাণায়াম করব, কবিতা যখন আমি মানে ঠিক অভ্যাস করব যে ঠিক আছে আমার এই কবিতাগুলো মনে আছে কিনা, স্মৃতিতে আছে কিনা, অথবা কাল পরশু কোথাও একটা আবৃত্তি করতে হবে, অনলাইনে হোক বা মঞ্চে হোক, যেখানেই হোক। তো বারবারই তো আমরা বলে আহ, এটা দেখতে চাই যে আমার আবৃত্তি ঠিক আছে কিনা, তাই না? আগে তো নিজের কাছে পরীক্ষা, তারপরে দর্শকের সামনে গিয়ে, সম্মাননীয় সুধী সজ্জনদের সামনে গিয়ে বলা। তো আবৃত্তির যে কত উপকার আছে, মানে আমি আবৃত্তি করে খুব খ্যাতিমান একজন হয়ে যাব এরকমটা নাই বা হলো। প্রচুর পরিচিতি আমার কি বা দরকার, কিন্তু আমাকে ভালো রাখবার জন্য আবৃত্তি প্রয়োজন। এবং এই কণ্ঠের মাধুর্য, আবৃত্তিতে কণ্ঠের মাধুর্য বাড়ে। কারণ কি, আমরা মন্দ্র সপ্তকে আবৃত্তি করি, মন্দ্র থেকে উদাত্ত, আবার মধ্য সপ্তকে আবৃত্তি করছি। আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এই একটুখানি খাদের দিকে আসা হলো, মাঝখান থেকে একটু খাদের দিকে। কখনো একেবারে উপাংশু ভাসে, কখনো বা কম্পমান স্বর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। মানে একই সঙ্গে উপাংশু ভাষা একটুখানি আসছে, আবার কম্পমান স্বর। অর্থাৎ এই যে স্বরের কথা যে বলছি, ৫ প্রকার স্বর রয়েছে, তাই তো? আহ, অনুদাত্ত, উদাত্ত, স্বরিত, এইভাবে আমরা বলতে পারি। এবং আরো কি আছে? আছে কম্পমান, এবং আর একটা হচ্ছে উপাংশু ভাস, একদম ফিসফিস করে বলা। তাহলে খাদের দিকে যদি আমরা চর্চা করি, তাতে আমাদের কি হয়? কণ্ঠের মাধুর্য আরো বাড়ে, উপরের দিকেও একদম সাবলীলভাবে আমরা আবৃত্তি করতে পারি। তো কখনো অদ্ভুত রসের কবিতা, বীর রসের কবিতা আবৃত্তি করতে গেলে উপরের দিকে কণ্ঠস্বর যাচ্ছে, ভাং 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 কারা, আঘাতে আঘাতে কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দমের কষ্ট যদি আবৃত্তিতে প্রকাশিত হয়, তাহলে তো কবিতা একটু ব্যাহত হয় না, আবৃত্তি ব্যাহত হয়ে যায়। তাহলে দমের যাতে কষ্ট না হয়, তার জন্য নিয়মিত এই প্রাণায়ামটা করতে হবে, অভ্যাস করতে হবে, এবং ছন্দের ওই অনুশাসনটা শিল্পে পরিণত করতে হবে। যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গ, মাত্রাবৃত্ত ছন্দ, ওই ছন্দটা মেনে আমরা যদি আবৃত্তি করি, তাহলে কিন্তু এই প্রাণায়ামটা খুব ভালো হয়। বা ধরুন একটু দীর্ঘ পদ, কোনটা? সোনার তরী। হ্যাঁ, সোনার তরী, গগনে গরজে মেঘ ঘন বরষা, মানে ৮/৫, ৮/৫ করে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ৮/৫, ৮/৫, ১৩-১৩, ২৬ মাত্রার পরে গিয়ে সম্পূর্ণ দম ছাড়া যাচ্ছে, নিঃশ্বাস ছাড়া যাচ্ছে। তো কতটা গভীর প্রাণায়াম হচ্ছে, তাই না? তো আসুন আমরা আবৃত্তি চর্চা করি। আবৃত্তি চর্চা করতে করতেই এই কবিতাকে যদি বিশ্বাস করি, জীবনে চরিতার্থ করি, তাহলেই আমরা একজন আদর্শ মানুষ হতে পারব। জীবনে খুব বেশি দুঃখ কষ্ট থাকবে না, এত চঞ্চলতা থাকবে না। কি চাওয়ার আছে জীবনে? কি চাই আমরা? আমরা তো কি চাই তাই তো জানি না, তাই না? সাকুল্যে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই সবাইকে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুঁচবে না রে। সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালায় আমরা আরো নতুন শিক্ষার্থী চাই।
ছোটরাও যুক্ত হতে পারে সানন্দে, বড়রাও। আচ্ছা একটু বলে নিই, কেউ কেউ ভাববেন যে আচ্ছা এই রবিশঙ্কর মৈত্রী এটা বনলতা সেন কেন বলছেন, কেন বনলতা বলছেন না? আসলে কি হয়, আহ, এই উচ্চারণগুলি নিয়ে মাঝে মাঝে এত প্রশ্নের মধ্যে পড়তে হয়। যেমন আমি প্রশ্ন বলি, নিয়ম মেনে আমি কোনোভাবেই কিন্তু আমার কোনো ব্যক্তিগত উচ্চারণ চাপিয়ে দেবার, চালিয়ে দেবার চেষ্টা করি না। আহ, বন একাক্ষর শব্দ, বন স্বতন্ত্র শব্দ বন, অথবা সুন্দর তার সঙ্গে বন, সুন্দরবন। কিন্তু যদি বলি বন এবং তার সঙ্গে একটা সুন্দরী যোগ করলাম, তাহলে কি হলো? বন সুন্দরী, তাহলে বনলতা। বন শব্দের সঙ্গে বা মন শব্দের সঙ্গে যদি অন্য কোনো শব্দ যুক্ত হয়, তাহলে শব্দের প্রথম অয়ের উচ্চারণ অকারান্তই থাকে। তাই বনরূপা, মনোযোগী, সহযোগী তো আমরা ঠিকই বলি, তাই না? তো মনোযোগী, তাহলে মনোবাঞ্ছা, মনোরম, নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। তার মানে এই যে মন, বন, এগুলো যখন অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়, তখন ওই শব্দের প্রথম অয়ের উচ্চারণ অকারান্তই থাকে, ওকারান্ত হয় না। তাই বনলতা, বনফুল। আরেকটা শব্দ বলছিলাম বনলতা সেন কবিতায়, সমুদ্র সফেন। আমরা কেউ কেউ হয়তোবা অতটা জানি না বা জানা হয়ে ওঠে না বলে ভুল করে সফেন বলি। না, এটা তো ইংরেজি শব্দ নয়, তো বাংলা শব্দ। সমুদ্রের ফেনা, স এখানে সঙ্গে অর্থে বা সহিত অর্থে, তার সঙ্গে ফেনা, তারা সফেন। যেমন আমরা সমিল বলি না, তো এরকম মানে মিলের সঙ্গে সমিল, তেমনি ফেনার সঙ্গে বা ফেন, সফেন, সমুদ্র সফেন। ওটা ইংরেজি শব্দ নয়, সফেন হবে না। সবাই ভালো থাকবেন এবং সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালায় যুক্ত হতে চাইলে আমার সঙ্গে, অথবা সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালার প্রধান সমন্বয়কারী অধ্যাপিকা আবৃত্তি শিল্পী কবি রীতা সরকার, অথবা ভারতের আমাদের প্রতিনিধি আবৃত্তি শিল্পী তুহিন দত্ত, যোগাযোগ করুন এই আমাদের তিনজনের সঙ্গে, বা অথবা আমাদের সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালায় যারাই আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, যুক্ত হন। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। শান্ত, শান্ত, আসুন শান্তি আনার জন্য শান্ত হই। সকলের কল্যাণ হোক।